বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভার কার্যরত সম্মানিত সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া, এই দলের সদস্য সচিব জনাব আব্দুর রহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাদা মিয়া, শিক্ষাবিদ, দক্ষিণাঞ্চলের বিএনপি সংগ্রামী নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কামনা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি যদি কোনো ভুলভ্রান্তি কখনো করে থাকেন রাজনীতির পথ পরিক্রমায়, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল, সৎ রাজনীতিক ছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর দেশে আওয়ামী লীগ সরকার যখন মুক্তিযুদ্ধে কোনো অবদান না থাকা সত্ত্বেও ক্ষমতার মসনদে আরোহণ করেন এবং এই দেশকে ধীরে ধীরে প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি স্যাটেলাইট স্টেটে পরিণত করার জন্য উদ্যোগ নেন। যখন দেশে দুর্ভিক্ষ আসে, লঙ্গরখানা খোলা হয়, বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয় রক্ষী বাহিনীর মাধ্যমে, সেই সময় রফিকুল ইসলাম মাহতাব একজন প্রকৃত দেশপ্রেমিকের মতো এই সরকারকে, লুটেরা সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম জীবনে বামপন্থী দলের সদস্য ছিলেন। জনগণের মুক্তির জন্য তার আকাঙ্ক্ষা ছিল। রাজপথে এই স্বৈরাচারী সরকারকে সবসময় তিনি প্রতিহত করার জন্য আত্মনিয়োগ করেছেন। বিএনপিতে যোগদানের পর তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসাবে ভূমিকা রেখেছেন। মৎস্যজীবী দলকে চমৎকারভাবে, একটি পরিবারের মতোই ছিল মৎস্যজীবী দল। আমি তার অর্পণ করার জন্য প্রথমে তিনি, আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিল বিএনপিতে, সবসময় তিনি আমাকে আহ্বান জানাতেন। অসুস্থতার কারণে, অন্যান্য কারণে হয়তো সবসময় যেতে পারিনি। তার প্রতি আমার ভালোবাসা, সহমর্মিতা সবসময় অক্ষুণ্ণ ছিল। আজকে মৎস্যজীবী দলে তিনি নাই, এটা কল্পনাও করা যায় না। তার সকল চিন্তা ভাবনার উৎস ছিল, সব সময় তার চিন্তাকে ধারণ করেছিল মৎস্যজীবী দলকে কিভাবে তিনি আরো সংগঠিত করবেন, কিভাবে মৎস্যজীবী দলকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে যাওয়া যাবে, এবং যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আশা করি বর্তমানে যে মৎস্যজীবী দল তিনি রেখে গিয়েছেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, তারা তাকে সবসময় স্মরণ রাখবে, নিজেরা ঐক্যবদ্ধ থাকবে এবং শহীদ জিয়ার আদর্শের অনুসারী সকল জাতীয়তাবাদী সৈনিককে, বিশেষ করে যারা মৎস্যজীবী দলের অন্তর্ভুক্ত, তাদেরকে ঐক্যবদ্ধ রাখবেন। আমাদের সবসময় তার প্রতি, তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধাজ্ঞ জানাই। সবসময় আমরা তাকে স্মরণে রাখব। বর্তমান পরিস্থিতি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। বাংলাদেশে যে এত দ্রুত এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় নেবেন অনেকেই কল্পনা করতে পারেননি, এবং আমরা বিএনপি এই সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ গুম হয়েছে। এদের অত্যাচারে, বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার আমরা কখনো লক্ষ্য করিনি। এরা যে কি চরিত্রের অধিকারী! হেলিকপ্টার থেকে গুলি করে 32টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল! কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল! টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে। যেইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে।
আমরা যদি আরো 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্যে। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের, পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে। শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায়? পালায় না এরকম একজনই আছে, বেগম খালেদা জিয়া। সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন, বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমি মন্ত্রী লন্ডনেই তো 300 বাড়ি আছে, সুতরাং এরা পালাবে না, কারা পালাবে? এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল, বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। ওই যে গানের ভাষায় আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। জনতা জেগেছে, বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা কিসের বিচারপতি? এগুলা দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্য ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই। বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালো কোট পরেই রাজনীতি করেছে, এক সময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলংকৃত করেছে। এখন এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন, আমরাও বইতে পড়েছি। আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান, চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে। আমিও নিজকে ভাগ্যবান মনে করি, 2 বার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি। একবার 71 সালে শহীদ জিয়ার নেতৃত্বে, দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বে এই 16 বছরের আন্দোলন সংগ্রামে সবসময় জনতার সাথে ছিলাম, এবং সর্বশেষে ছাত্রদের নেতৃত্বে যেই তুমুল আন্দোলনের শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যখন ছাত্রদের পাশাপাশি তাদের পিতামাতারা, সাধারণ মানুষ আত্মনিয়োগ করেছে, তখনও তাদের সাথে ছিলাম। আমি মৎস্যজীবী দলের প্রায় 500 কর্মী কারাবরণ করেছে। আমার পিছনে বসা আছে এই চূড়ান্ত আন্দোলনে যারা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে, সেই ধরনের তরুণেরা, মৎস্যজীবী দলের সদস্যবৃন্দরা, তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। তাদের এই ত্যাগের ফলেই আজকে দেশ স্বাধীন হয়েছে। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। জনগণের সফল বিপ্লবের মাধ্যমেই এই সরকার বর্তমানে দায়িত্বে রয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের গৌরব। তিনি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, নোবেল লরিয়েট। তাকে শেখ হাসিনার সরকার পদ্মা ব্রিজ থেকে নিচে ফেলে দেওয়ার সংকল্প ঘোষণা করেছিলেন, এখন ফেলে দেওয়ার মতো সুযোগ পান নাই। এখন তিনি কোন নদীতে তাকে জনগণ ফেলে দিবে তার অপেক্ষায় রয়েছে। ভারত সরকার অনুরোধ করব, দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেখে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখনো শহীদদের প্রকৃত সংখ্যা আমরা জানতে পারি নাই। এমনকি সেনানিবাসে যে 622 জন রয়েছে, কারা রয়েছে, তাদেরও নাম ঠিকানা আমরা জানি না। আমি 1971 সালে আরো 24 জন কর্মকর্তার সাথে
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা 25 জন অফিসার, মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আমরা 25 জন বিভিন্ন 5টি ক্যান্টনমেন্টে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধ শুরু করি এবং আমরাই বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টি করি। এদের অনেকেই পরলোক গমন করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, এই 622 জনের নাম তালিকা আপনি ঘোষণা করুন। এই ধরনের দুর্বৃত্তদের অভয়ারণ্য তো সেনানিবাস হতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনী গঠিত হয়েছে, জনগণ গঠন করেছে এই বাহিনী, হাজার হাজার ছাত্র যুবক। আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অল্প কিছু ছিলাম, কিন্তু সারা দেশবাসী, হাজার হাজার যুবক, ছাত্র যুবক, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। জীবন দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সুতরাং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সেনাবাহিনী গঠিত হয়েছে, আমরা আশা করব এই সামরিক বাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। বিগত আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী প্রধান এবং তরুণ অফিসাররা তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তারা বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে আমরা গুলি চালাতে পারি না, এবং এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এখনো দেশ গড়ার অনেক কাজ বাকি আছে। প্রফেসর ইউনূস এদেশের বীর সন্তান, তিনি সারা বিশ্বব্যাপী বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হলো প্রফেসর ইউনূস। তাকে পতিত সরকার অনেক হেনস্থা করেছে, সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না, তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক। এই আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান। বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান, কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই। এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন, হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন। আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না। আমরা আরো খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে, অনেক সাধারণ মানুষ, যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য, যেমন প্রফেসর সলিমুল্লাহ খান, সাংবাদিক কনক সরওয়ার, আরো দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক, মোহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, তারা জনগণকে সংগঠিত করেছে। তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে। এই ধরনের ব্যক্তিরা যারা বিপ্লবকে সংগঠিত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন, এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরো আশ্বস্ত হতাম। আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা ইতিহাস সৃষ্টি করেছে, বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে। এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন। আমি আহ্বান জানাবো এই সরকার আরো ছাত্রদেরকে নেওয়া হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার। বুদ্ধিজীবীর আর বেশি দরকার নাই। আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে, আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন। কিন্তু এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই। 1971 মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন। শিক্ষক সমাজে দেখেন সব জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ। এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে, যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই,
কারচুপি করে, যেমন সরকার কারচুপি করে সংসদে বসে রাষ্ট্র ক্ষমতায় আসে, একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে, শিক্ষক নিয়োগ দেয় নেই। দল ভারী করার জন্য অযোগ্য, অশিক্ষিত, স্বল্প শিক্ষিত মানুষকে, যাদের শুধু সার্টিফিকেট আছে, জ্ঞান গম্যি নাই, তারা বিভিন্ন শিক্ষক নেতা সেজে বসেছেন। এই সরকারকে আমরা সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব, শীর্ষ নেতা তারেক রহমান, অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এটাই আমরা চাই। রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয়। আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন, তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, তাকে দেশবাসী নিয়োগ দিয়েছে। এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি 6 বার, লালমোহন এবং তজুমুদ্দিন, এখানের 11 জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে। 11 জনের মধ্যে কেউ ছাত্র নাই। এরা অধিকাংশই শ্রমিক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী। সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই। ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল। অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি। এটি হলো বিপ্লব। যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব, ভাগ্যবান আপনারা, এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন, যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, পানি খাওয়াচ্ছে, খাবার নিয়ে আসছে। বিশেষ করে ছাত্রীরা, তারা লাজুক। বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন, কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার, নির্যাতন, যেভাবে গুলি বর্ষণ করেছে, এটি থেকে তারাও স্থির হতে পারে নাই। মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে। প্রফেসর ইউনূস সাহেব, আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, দেশের জনপ্রিয় দল বিএনপি, যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, আপনার হাতকে শক্তিশালী করব, আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান। এই যে ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই 1 মাস, 20 দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের বিড়ম্বিত করছে দাবি দাওয়া নিয়ে। এতদিন কোথায় ছিলেন? 16 বছর যে দুঃশাসন চালিয়েছে, তখন দাবি দাওয়া দেননি। এখন এই 20 দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্ভট দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন? 2 দিন আগে আনসার বাহিনী, তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য, তারা সেক্রেটারিয়েট, সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। আওয়ামী লীগের সরকার 42,000 ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে। তাদেরকে প্রাক্তন সৈনিকেরা, বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে, সামরিক বাহিনীর কাছে ওই অস্ত্র। তারা মেশিন গান, বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে? বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী? কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে। ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে। ভারত থেকে কিনে অস্ত্র যেগুলা 1 সপ্তাহ টিকবে না। অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে, এগুলো অধিকাংশই বাতিল মাল। আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ, আমেরিকা থেকে কিনবো, রাশিয়া থেকে কিনবো, যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে, যাদের সেই শিল্পসমূহ আছে, সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনীর জন্য অস্ত্র
আমরা আনব। কিন্তু এই আমাদের দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের আর উৎপাত দেখতে চাই না। সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের আশা ভরসার শেষ স্থল, জনগণের অত্যন্ত প্রিয় এই বাহিনী যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছে। কিন্তু এই বাহিনীকে অচল করে দিয়ে গেছে শেখ হাসিনা। মিয়ানমার এসে গুলি করে আমাদের সীমান্তে উকিয়াতে মানুষ মেরে চলে যায়। কই বিমান বাহিনী তো কোনো প্রতিবাদ করেনি। আমাদের তো হেলিকপ্টার আছে, তারা তো আরাকানে গিয়ে ওখানে 10 জনকে হত্যা করে তাদের এই আগ্রাসনের জবাব দিতে পারেনি। এই সেনাবাহিনী খালি ব্রিজ বানাবে আর বন্যার্থদের সাহায্য করবে, তাদের মিলিটারি ট্রেনিং এর কি অবস্থা? আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরা জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে, আমরা যাতে কারো আগ্রাসনের শিকার না হই, সেই জন্য আমরা সিটিজেন আর্মি গড়ে তুলব। ছাত্ররা বছরে 2 মাস ট্রেনিং দিয়ে, বেসিক সামরিক ট্রেনিং দিয়ে, তারপর আবার ছুটি শেষ হলে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করবে। আমরা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা আমাদের আগ্রাসী কোনো পরিকল্পনা নাই। আমাদের প্রধান সংগ্রাম হলো দেশের মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনা। আমরা চাই, আমরা যারা শহীদ জিয়ার অনুসারী, আমরা সাধারণ মানুষের পাশে সকল সংগ্রামে থাকব, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করব। বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে। আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে, সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এটি হলো বিএনপির নীতি। আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই। আর একটি হলো যারা লুটেরা বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে, অর্থনীতিকে, যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে। কোটি টাকা তো বিরাট টাকা ছিল, কোটিপতি মানে তো 1 কোটিপতি তো বিরাট সম্মানের অধিকারী আমরা ভাবতাম। এখন দেখি ছাত্র নেতাদেরও হাজার হাজার কোটি টাকা। এই এক মন্ত্রীর কথা তো বললাম, 300 বাড়ি খালি লন্ডনেই আছে। প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকা। পিয়নও হেলিকপ্টারে চড়ে, আমরা যাবো কোথায়? আমরা তো লঞ্চে যাই এখনো। 6 বার এমপি হয়েছি, 2 বার মন্ত্রী হয়েছি, লঞ্চ ছাড়া তো গতি নেই। এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে? এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ। দুর্নীতি করে, দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে। মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার, আমাদের জলসীমার মধ্যে, টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে ভারতীয় ট্রলাররা এসে জোর করে মাছ ধরে নিয়ে যায়। আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে, নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে, যেতে আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভাগ না বসাতে পারে। আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায়, যেটি মিয়ানমার পেয়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরাও ইনশাল্লাহ পাবো। সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন। এই সামরিক বাহিনী হাসিনার মতো দুর্বৃত্তকে ক্ষমতায় রাখবে না। এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী। তাদেরকে নির্দ্বিধায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে, তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে। আমরা এখনো যারা জীবিত আছি এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা, আমরা আশা করব এটি সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী হবে। জনগণের বিরুদ্ধে গেলে কোনো শক্তি বাংলাদেশে টিকতে পারবে না, যত বড় পাওয়ারফুল, যত অস্ত্র তাদের থাকুক। সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে, সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রধারীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে। সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য তাদের ধৃষ্টতা সীমাহীন। এই একটা স্বাধীন দেশের গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। আমি
আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব। তবে বারবার আনসার বাহিনী, অন্যান্য পোশাকধারী বাহিনী বিদ্রোহ করবে, আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে? ছাত্ররা যথেষ্ট করেছে, এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে। তবে প্রথম পর্যায়ে আমরা আশা করব, পুলিশ বাহিনী তো একটা ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না, এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। তবে বিডিআর বাহিনী, যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল, আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতিবিপ্লব কেউ যদি শুরু করতে চায়, ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকার বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে, দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায়? তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ? অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, আমরা সবাই মিলে, সাধারণ জনতা মিলে, ছাত্র যুবক সকলে মিলে, সকল বাহিনীর যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো, এই দেশের স্টেক হোল্ডার হলো, যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টি হলো স্টেক হোল্ডার। সংসদের প্রতিনিধিত্ব আছে, এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন, কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। এই দেশ জনতার অংশগ্রহণের ফলে স্বাধীন হয়েছে। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। এই যুদ্ধ শুরু করেছিলেন ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান। আমরা 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর বিদ্রোহ করে পাক বাহিনী মোকাবেলা করেছি। হাজার হাজার দেশপ্রেমিক ছাত্র জনতা, বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের কারণে দেশটি স্বাধীন হয়েছে। আবারও ছাত্র সমাজ বুকের রক্ত ঢেলে এই আগস্ট বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছে। আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন, বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিবিপ্লবকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসংপদরাই বসে আছে প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে। যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে 24% ভোট পড়েছে একটা নির্বাচনে। তো আমি একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি 55% হয়ে গেছে। নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘুমায়। এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে? সুতরাং যদি গণতন্ত্র চান, গণতন্ত্র উত্তরণ করতে চান, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্র চায়। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। জনগণ এই দেশের মালিক। যারা সরকারি অর্থে বেতন পান প্রত্যেকে এই কথা মনে রাখবেন, সাধারণ জনগণের অধিকার যেন কেউ আর ক্ষুণ্ণ করতে না পারে। আজকে আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে, বিশেষ করে সেই সব তরুণ সদস্য রাজপথে বুক পেতে দিয়েছেন। 71-এ আমরা যুদ্ধ করেছি, ছাত্রদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি। আমি 800 সৈনিকের অধিনায়ক ছিলাম, 500 ছিল ছাত্র।
তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি, রাইফেল দিয়েছি, বীর বিক্রমে যুদ্ধ করেছে, 100 জন শহীদ হয়েছে। তারা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। কিন্তু এবারকার ছাত্রদেরকে দেখেন, তারা নিরস্ত্র, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সরে নাই। চাঁদখার পুলে যে পুলিশ বাহিনী গুলি করে, এরা বাংলাদেশের পুলিশ হতে পারে না, এরা অন্য কোনো জায়গা থেকে এসেছে, তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছে, 7.62 রাইফেল নিয়ে যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে, একজন পেশাদার সৈনিক ছাড়া এইভাবে কেউ গুলি করতে পারে না। সাধারণ মানুষের বুকে এরা এই দেশের সন্তান কিভাবে নিরীহ ছাত্রদের উপর এইভাবে গুলি চালালো? এত নির্দয় এদেশের বাহিনী সমূহ, এরা নিশ্চয়ই বাংলাদেশ না, এদেরকে অন্য কোনো জায়গা থেকে আমদানি হয়েছে। আমরা এই দুঃসম্পর্কের অবসান চাই, এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, এটাই আমরা চাই। প্রফেসর ইউনূস, আপনি আমাদের গৌরব, আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না, জনতা, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। সুতরাং কোন দুর্বৃত্ত যেন আর বাংলাদেশকে অধিকার করতে না পারে, সেজন্য আপনারা ভূমিকা রাখবেন, বিপ্লবী চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের জনগণকে সেবা করবেন, এটাই আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, মৎস্যজীবী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।